করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেই ক্লাসটা করতে যাচ্ছি এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষে, যার কোর্স কোড নাম্বার হচ্ছে 24-3009। কোর্সের নাম উদ্ভিদ প্রজনন, লেকচার নম্বর 15 এবং লেকচারের শিরোনাম হচ্ছে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের অবদান। তোমাদের সাথে আছি আমি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের অবদান। তো তোমরা জানো বাংলাদেশ হচ্ছে একটা কৃষি নির্ভর একটা দেশ, এবং এই কৃষি নির্ভর দেশে শতকরা 80% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তো এই যে দেশটা, এখানে জনসংখ্যা দিন দিন বাড়ছে। তো এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে হলে আমাদের যে কৃষি জমি আছে, এই কৃষি জমির উপরে যে প্রাচীন কাল থেকে যেভাবে কৃষি কাজের মাধ্যমে যেভাবে ফসল ফলানো হচ্ছে, ঠিক এইভাবে কিন্তু আমাদের এই বর্ধিত চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তো সেই কারণে ওই উদ্ভিদের প্রজনন বা উদ্ভিদের ফলন বাড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রযুক্তি প্রয়োগ করা শুরু হয়। সেই 1906 সাল থেকে প্রথম এখানে উদ্ভিদ প্রজননের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা শুরু হয়। তবে সেই সময়ে তৎকালীন যে শাসক গোষ্ঠী, তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এখানে কৃষিকাজ করা হতো বা গবেষণার কাজগুলো করা হতো। পরে স্বাধীন বাংলাদেশে প্রথম 1973 সালে বিএআরসি বা বার্গ, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা হয়, এবং এর মাধ্যমেই স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি গবেষণা ল্যাব প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন 2012 অনুসারে বিএআরসি কে সর্বোচ্চ সংস্থা এবং 12টি কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এর সাংবিধানিক ইউনিট হিসেবে গণ্য করে জাতীয় কৃষি গবেষণা সিস্টেম বা নার্স গঠিত হয়। এটা হচ্ছে মানে একটা সংগঠিত অবস্থায় একটা দেশের যত রকমের গবেষণা কার্যক্রম চলে, যত রকমের তার কৃষি উন্নয়ন ঘটিত যত রকমের কার্যক্রম চলে, সমস্ত কিছু একটা অর্গানাইজ অবস্থায় নিয়ে আসার জন্য এই বিএআরসি বা বার্গকে এই যে 12টি কৃষি গবেষণা ইনস্টিটিউট যে আছে এর আন্ডারে, তাদের সর্বোচ্চ সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়। এই হচ্ছে বাংলাদেশ রিসার্চ কাউন্সিল বা বার্গ। এর আন্ডারে যে সাংবিধানিক ইউনিটগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিজেআরআই বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট বা পাট গবেষণা ইনস্টিটিউট, বিটিআরআই বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট চা গবেষণা কেন্দ্র, এরপর হচ্ছে বিএসআরটিআই বাংলাদেশ সুগারকেন রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আখ গবেষণা কেন্দ্র, বিএফআরআই বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। এই যে 12টা এর অঙ্গ, বার্গ হচ্ছে তার প্রধান সমন্বয়কারী, এবং এর আন্ডারে এই 12টা তার সাংবিধানিক যে ইউনিটগুলো আছে, এদের মাধ্যমে এই বাংলাদেশে যত রকমের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম চলে, এই সমস্ত কার্যক্রমগুলো এই বার্গের মাধ্যমেই তা অর্গানাইজড অবস্থায় বাংলাদেশে চলছে। এবং এই সমস্ত যে অর্গানাইজেশনগুলো আছে, এদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, এবং নিত্য নতুন উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধক্ষম, তারপর হচ্ছে খরা প্রতিরোধক্ষম বা স্ট্রেস সহ্যকারী বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা
এবং সেগুলো মানুষের কাছে সহজলভ্য পর্যায়ে নিয়ে আসা। এবং এই যে বার্ক এর সাথে আবার কিছু আন্তর্জাতিক কিছু সংস্থার সাথে আবার সংযোগ আছে, যেটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যেভাবে সংযোগ রক্ষা হয়, এখানে বেশ কয়েকটা সংস্থা আছে। এগুলো হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে ফিলিপাইনে অবস্থিত। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মেইজ এন্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার, সিমিট, মেক্সিকো। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি এরিড ট্রপিক্স, এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস ইনস্টিটিউট, এটা হচ্ছে ইতালিতে। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, এটা হচ্ছে পেরুতে। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এটা হচ্ছে কলম্বো, শ্রীলঙ্কা। ইন্টারন্যাশনাল লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে নাইরোবি, কেনিয়া। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ফিশ সেন্টার, এটা মালয়েশিয়া। ওয়ার্ল্ড অ্যাগ্রো ফরেস্ট্রি সেন্টার, নাইরোবি, কেনিয়া। এখন এই যে বিএআরসি, এদের দায়িত্বগুলো কি কি? এদের দায়িত্ব হচ্ছে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধান করা, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভাবে এদের গবেষণা প্রকল্প প্রণয়ন করা, গবেষণা প্রকল্প বাছাই করা, অনুমোদন দান এবং তা বাস্তবায়নের জন্য আর্থিক সাহায্য প্রদান, সাহায্যদাতা দেশ এবং প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন করে বৈদেশিক সাহায্য গ্রহণ করা, বিভিন্ন কৃষি উন্নয়ন সংস্থাকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং উপকরণ দ্বারা সাহায্য করা, এরকম বেশ কিছু কাজ এই বার করে থাকে। তো এদের মেইন কাজটাই হচ্ছে বাংলাদেশের ভিতরে যত রকমের গবেষণা কাজ হয় সবগুলোকে সমন্বয় করা। আচ্ছা, এবারে আসো আমরা দেখি ব্রিফ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর যে এটা হচ্ছে 1976 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের। এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত এবং এর যে প্রধান যে উদ্দেশ্য সেগুলো হচ্ছে ধানের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা, রোগ বালাইয়ের হাত থেকে ধান ফসল রক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা, ক্ষতিকর পোকার হাত থেকে ধান ফসল রক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা, সুষম মাত্রায় সার ব্যবহারের সুপারিশ প্রণয়ন এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার নির্দেশনা প্রদান করা, ইরি বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সাথে ঘনিষ্ঠ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং তথ্য, জাত এবং কলা কৌশল আদান প্রদান করা, ধান চাষ সম্পর্কিত লিফলেট, পুস্তিকা, বই প্রকাশ ও বিতরণ করা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন এবং উদ্ভাবন এবং দেশের পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ যন্ত্রপাতির পরিবর্তন এবং পরিবর্ধন। এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। উপরে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে ঢোকার পরেই এতে যে প্রশাসনিক ভবন এবং অন্যান্য যে সমস্ত গবেষণা ল্যাবগুলো আছে সেগুলো এই বিল্ডিং এবং এর আশেপাশে বিল্ডিং গুলোর মধ্যে অবস্থিত। এখানে কয়েকটা ধানের উচ্চ ফলনশীল জাত যারা যেটা ব্রির মাধ্যমে যেগুলো এসেছে সেগুলো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। BR1 চান্দিনা, BR2 মালা, BR3 বিপ্লব, BR4 বৃষাইল, BR5 দুলাভ, BR6, BR7, BR8, BR9, এরকম অনেকগুলো। এবং অল্প কিছুদিন আগে কিন্তু ব্রির 100তম জাত উদ্ভাবিত হয়েছে, এটা তোমরা জানো। এই দেখো ব্রির কিছু অবদান। এখানে উচ্চ ফলনশীল কিছু ধান, এটা হচ্ছে 100তম জাত। এখানে দেখো এটা হচ্ছে আরেকটা জাত, এটাকে বলা হচ্ছে জিঙ্ক রাইস, মানে এই ধানের মধ্যে জিঙ্ক উৎপাদনকারী জিনের সমন্বয় ঘটানো হয়েছে এবং এই ধান যদি বা এই চাল যদি খাওয়া হয় তাহলে জিঙ্কের অভাব মানুষের দেহে আর জিঙ্কের অভাব হবে না। এখানে ব্রির যে প্লট গুলো আছে এই প্লটের ছবি, এখানে একটা কৃষকের হাতে ধানের ছড়া। এবারে দেখি আমরা বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটা হচ্ছে বাংলাদেশ সেই এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটাও গাজীপুরে অবস্থিত। এর উদ্দেশ্য ও কার্যাবলী: ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করা, উদ্ভাবিত নতুন জাতের নির্বাচন এবং ব্যাপকভাবে তাদের চাষাবাদের জন্য অনুমতি প্রদান করা, ফসলের অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে সেচ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়ন,
কৃষি কলেজ বা কৃষি ইনস্টিটিউটগুলোতে স্নাতক পর্যায়ে কৃষি বিষয়ে শিক্ষাদান করা, শস্য উৎপাদনের জন্য আধুনিক এবং নতুনতর কলাকৌশল উদ্ভাবন করা, ফসলের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা নিরূপণ করা, ফসলের জন্য সার ব্যবস্থাপনা পদ্ধতি উন্নয়ন করা, তুলনামূলকভাবে লাভজনক ফসল নির্বাচন করা, নির্বাচিত লাভজনক ফসলের খামার ব্যবস্থাপনা, শস্য ব্যবস্থাপনা এবং শস্য বিন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করা, কৃষি উন্নয়ন সংক্রান্ত নানা ধরনের প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালার ব্যবস্থা করা, নতুন উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষক এবং সম্প্রসারণ কর্মীদের প্রদর্শনের উদ্দেশ্যে খামার দিবসের আয়োজন করা, কীটপতঙ্গ এবং রোগবালাই দ্বারা ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং তাদের দমনের জন্য যথাযথ ব্যবস্থা এবং প্রযুক্তির উদ্ভাবন করা, শস্যের উৎপাদন এবং কৃষকের আয় বৃদ্ধির উদ্দেশ্যে শস্য বিন্যাস পদ্ধতির আধুনিকীকরণ এবং উন্নয়ন করা, কৃষি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য যথোপযুক্ত যন্ত্রপাতি নির্বাচন, উন্নয়ন এবং উদ্ভাবন করা, কৃষি বিষয়ক জার্নাল, প্রতিবেদন, পুস্তিকা, ফসল উৎপাদন ম্যানুয়াল ইত্যাদি প্রকাশ করা। এগুলো হচ্ছে বাড়ি বা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের কিছু উদ্দেশ্য এবং কার্যাবলী। ফসলের উন্নতি করবে বাড়ির অবদান। দেখো এই পর্যন্ত 1976 থেকে 2016 পর্যন্ত 494টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে দানা জাতীয় ফসল উদ্ভাবিত জাতের সংখ্যা 70টি, তারপর হচ্ছে তৈলবীজ ফসল 44টি, ডাল ফসল 36টি, কন্দাল ফসল 103টি, সবজি ফসল 109টি, ফল ফসল 75, ফুল ফসল 19টি, মশলা ফসল 31টি, আঁশ জাতীয় ফসল 6টি, নেশা জাতীয় ফসল 1টি, মোট উদ্ভাবিত জাতের সংখ্যা 494টি। এবার আছে বাড়ি কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের গমের বৈশিষ্ট্য। তোমরা জানো গম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, যেমন ধান হচ্ছে বাংলাদেশের সব প্রধান খাদ্য এবং গম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাদ্য। এবং এই বাড়ি থেকে গমের অনেকগুলো প্রজাতি বের হয়েছে এবং তার মধ্যে এখানে বেশ কতগুলো নাম এখানে দেওয়া হয়েছে, যেমন কল্যাণ সোনা, তারপর হচ্ছে সোনরা, ইনিয়া, তারপর সোনালিকা, টেনরি, বলাকা, আনন্দ, কাঞ্চন, বরকত, আকবর, অগ্রহাণী, সওগাত, প্রতিভা, বাড়িগম 19, বাড়িগম 20, 21, 22 এরকম। তোমরা বইতে একটু তোমরা দেখবে এখানে তোমাদের অনেক অনেক তোমাদের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, অনেকগুলো লিস্ট। বাড়িগম 23, বাড়িগম 24, 25, 26, হ্যাঁ এরকম। বাড়ি ট্রিটিক্যালি 1। এরপর হচ্ছে ভুট্টার জাত, ভুট্টারও অনেকগুলো জাত, শুভ্রা, বর্ণালী, খই ভুট্টা, মোহর, বাড়ি ভুট্টা 6, বাড়ি ভুট্টা 5, 7, বাড়ি ভুট্টা বাড়ি মিষ্টি ভুট্টা 1, বাড়ি হাইব্রিড ভুট্টা 2, বাড়ি হাইব্রিড ভুট্টা 3, 4, 8 পর্যন্ত দেখা যাচ্ছে। 9, 10, 11, 12, 13টি বাড়ি হাইব্রিড ভুট্টা, বাড়ি বেবিকর্ন 1। তো এইভাবে ভুট্টারও অনেকগুলো জাত উদ্ভাবন হয়েছে। এরপরে হচ্ছে কাউনের মধ্যেও তারা অনেক তারা বেশ কয়েকটি জাত উদ্ভাবন করেছে। তিতাস, বাড়ি কাউন 1, বাড়ি কাউন 2। এরপর হচ্ছে বার্লি বা জবেরও তারা 7টি জাত উদ্ভাবন করেছে, বাড়ি বার্লি 1 থেকে বাড়ি বার্লি 7 পর্যন্ত। ডাল ফসল আছে এখানে। তো আমি এখানে তোমাদেরকে স্লাইডে সবগুলো দেখাতে পারিনি, কারণ এখানে অনেকগুলো ফসলের লিস্ট এখানে আছে। তারপর যেমন ডাল জাতীয় ফসল আছে, ছোলারও 9টা জাত উদ্ভাবিত হয়েছে, মসুরের 9টা জাত উদ্ভাবিত হয়েছে, খেসারির 4টা জাত উদ্ভাবিত হয়েছে, মুগেরও এরকম অনেকগুলো জাত, মাসকলাইয়ের অনেকগুলো জাত। তারপর হচ্ছে তৈলবীজ বা তেল ফসল, এখানে সরিষা, তিল, চীনাবাদাম, তিসি, এদেরও উদ্ভাবিত জাতের সংখ্যা এখানে দেখা যাচ্ছে যে 40টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবিত হয়েছে তৈলবীজ বা তেল ফসলের। এরপরে হচ্ছে সরিষারও দেখা গেছে যে 17টি জাত, সরিষার 17টি জাত উদ্ভাবন করেছে বাড়ি। এরপর হচ্ছে তিলেরও এরকম 5টা জাত দেখা যাচ্ছে,
চীনা বাদামেরও এরকম দেখা যাচ্ছে যে চীনা বাদামেরও প্রায় 10টা জাত উদ্ভাবিত হয়েছে বাড়ি থেকে। সয়াবিন, এরপর হচ্ছে সূর্যমুখী, গর্জন তিল, তিসি। এরপর সবজি ফসল, সবজি ফসলের টমেটো থেকে যে টমেটো যে ভিটামিন সমৃদ্ধ আমাদের যে শীতকালীন যে সবজি, এরও অনেকগুলো জাত উদ্ভাবিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রায় 20টার মতো টমেটোর উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে বাড়ি থেকে। বেগুনের বেগুনের এরকম বাড়ি বেগুন 1 থেকে শুরু করে বাড়ি বেগুন 10, আবার বাড়ি হাইব্রিড বেগুন 3, 4, বিটি বেগুন 1, বিটি বেগুন 2, বিটি বেগুন 4। দেখা যাচ্ছে বেগুনেরও অনেকগুলো প্রজাতি উদ্ভাবিত হয়েছে। এখানে বিটি বেগুন যেটা, এটা তোমরা খেয়াল করবে, তোমরা তো 4th ইয়ার, তোমাদের বায়োটেকনোলজি আছে। এই বিটি বেগুনটা হচ্ছে কি ব্যাসিলাস থিউরিনজিয়েন্সিস দিয়ে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পোকা মুক্ত যে বেগুন উদ্ভাবন করা হয়েছে, এটা হচ্ছে সেই বিটি বেগুন। এটা হচ্ছে ব্যাসিলাস থিউরিনজিয়েন্সিস এর মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই বেগুনের মধ্যে একটা জিন সংযোজন করা হয়েছে, যে জিনটা থাকলে এর মধ্যে কোনো পোকার আক্রমণ হয় না। এটাই সেই বিটি বেগুন। এরপর হচ্ছে মূলা, শিম, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, লাউ, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের শাক, মিষ্টি কুমড়া, করলা, ঝিঙ্গা। এরপরে ফল ফসলের মধ্যে এখানে দেখা যাচ্ছে আরি বা রবি আম, তারপর হচ্ছে বাড়ি, বাতাবি লেবু, আমড়া, আমলকি, বিলাতি গাব, সফেদা, লিচু। হ্যাঁ, এরকম অনেকগুলো ফলের উপরে কাজ করা হয়েছে বাড়ি থেকে। এরপর হচ্ছে মশলা ফসলের মধ্যে হচ্ছে মরিচের অনেকগুলো জাত উদ্ভাবিত হয়েছে, রসুন, পেঁয়াজ, হলুদ, আদা, ধনিয়া, মেথি। এরপরে কন্দাল ফসলের মধ্যে হচ্ছে আলুরও অনেকগুলো জাত, বাড়ি আলু 1, 2, 3 থেকে শুরু করে এখানে দেখা যাচ্ছে 28, এখানে দেখা যাচ্ছে প্রায় এখানে দেখা যাচ্ছে 73টি পর্যন্ত হচ্ছে বাড়ি আলু। এরপর হচ্ছে দেখা যাচ্ছে মিষ্টি আলুরও অনেকগুলো জাত, পানি কচুর অনেকগুলো জাত। এরপর হচ্ছে ফুল ফসল, গ্লাডিওলাসেরই অনেকগুলো জাত, চন্দ্রমল্লিকার অনেকগুলো জাত, জারবেরা। তারপর হচ্ছে বাড়ি লিলি, এলপিনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা। এই অনেকগুলো জাত বাড়ি থেকে উদ্ভাবিত হয়েছে। তো আমরা কিছু ছবি দেখি ফলজ বৃক্ষের মধ্যে। দেখো এখানে ড্রাগন ফ্রুট দেখা যাচ্ছে, লিচু, পেঁপে, আম, এখানে বাঁশের ফলন দেখা যাচ্ছে। তো এই যে বিশাল পরিমাণ যে উদ্ভাবন চলছে এখনো বাড়ি, এই ক্ষেত্রে আমাদের কৃষি ক্ষেত্রে একটা বিশাল একটা অবদান রেখে চলেছে। এবার আমরা দেখি বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র। তো এখানে এই যে বিজেআরআই এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলো দেখো, পাট, মেস্তা এবং কেনাফের উন্নত এবং আধুনিক জাতসমূহ উদ্ভাবন করা, পাটের উৎপাদন বৃদ্ধির জন্য সুষম মাত্রায় সার ব্যবহারের সুপারিশ দান করা, ক্ষতিকর পোকামাকড় থেকে পাটকে রক্ষার যথোপযুক্ত পন্থা উদ্ভাবন করা, প্রদর্শনী প্লট তৈরি করে কৃষকদের মাঝে উন্নত জাত এবং কলা কৌশল বিস্তারে সহায়তা করা, উন্নত পন্থায় পাট পচানোর উপায় উদ্ভাবন করা, স্বল্প পানিতে পাট পচানোর নতুন নতুন কৌশল এবং প্রক্রিয়া উদ্ভাবন করা, পাটের আঁশের মান উন্নয়নের জন্য বিভিন্ন কলা কৌশল এবং প্রযুক্তি উদ্ভাবন করা, পাটের বহুবিধ ব্যবহারের জন্য নানা ধরনের বস্ত্র তন্তুগত প্রযুক্তি আবিষ্কার করা, আঁশের কাটিংস কমানোর জন্য যথাযথ এবং উন্নত কলা কৌশল আবিষ্কার করা, পাটের ফলন বৃদ্ধির জন্য বপন এবং রোপণে যথোপযুক্ত সময় নির্ধারণ করে কৃষকদের অবহিত করা, পাটের অনিষ্টকারী বিভিন্ন রোগবালাই থেকে পাটকে রক্ষা করার পন্থা উদ্ভাবন করা। এখানে দেখা যাচ্ছে একটা মেস্তা, দুমকা মেস্তা এখানে প্লটের মধ্যে লাগানো হয়েছে। এটা পাটের জাত উন্নয়নের জন্য এখানে বিভিন্নভাবে এই যে এই বিভিন্ন প্লটের মধ্যে পাটের উন্নত জাতের পাট নিয়ে গবেষণা করা হয়। আচ্ছা, এবারে আমরা দেখি
বিনা। আচ্ছা, তোমাদেরকে এখানে বই থেকে একটু তোমরা দেখে নিও। বিজয়ালয় থেকে অনেকগুলো দেশি পাট উদ্ভাবিত হয়েছে। দেশি পাট, অনেকগুলো তোষা পাট এবং কেনাফ, মেস্তা, এগুলোর উপরে অনেকগুলো জাত উদ্ভাবিত হয়েছে, যাদের আঁশের মান ভালো এবং ফলন ভালো। এই ধরনের গবেষণাগুলো বিজেআরআই করে থাকে। এবারে আমরা দেখি বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এটা হচ্ছে কি, মিউটেশন প্রজনন পদ্ধতি ব্যবহার করে অধিক ফলনশীল বিভিন্ন শস্যের জাত উদ্ভাবন করা। মিউটেশন প্রজননটা আমরা পড়েছি, তাই না? তোমরা যদি আমার মিউটেশন ব্রিডিং এর ক্লাসটা যদি করে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই জানো মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে কিভাবে ফসলের উন্নয়ন করানো হয়। তো আমাদের যে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এরা এই মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে ফসলের জাতের উন্নয়ন করে এবং বিভিন্ন অধিক ফলনশীল শস্যের জাত উদ্ভাবন করছে, যেমন বিনা শাইল ধান, বিনা মুগ, পাটের জাত ইত্যাদি ইতিমধ্যে উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশের মাটিতে উদ্ভিদ খাদ্য উপাদানের অবস্থা এবং পরিমাণ নিরূপণ। এই প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি বিস্তারের জন্য কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে যৌথভাবে প্রদর্শনী প্লট স্থাপন এবং ফলাফল প্রদর্শনের ব্যবস্থা করা। শস্য উৎপাদনে অধিকতর সাফল্যের জন্য উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা। বিভিন্ন ফসলের বপন এবং রোপণের উপযুক্ত সময় নিরূপণ করা। ফসলে অনিষ্টকারী কীটপতঙ্গ এবং রোগবালাই দমনের পদ্ধতি উদ্ভাবন করা। পারমাণবিক শক্তি ব্যবহার করে মাটি এবং ফসল পানি ব্যবহার এবং পানি ব্যবস্থাপনা পদ্ধতি নিরূপণ ও উদ্ভাবন। কৃষিক্ষেত্রে গ্রিন হাউস প্রতিক্রিয়া এবং তার ফলাফল সংক্রান্ত গবেষণা। মাটির ভৌত এবং রাসায়নিক গুণাবলী বিশ্লেষণ। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে পুষ্টি উপাদানের গাছ কর্তৃক ব্যবহার যোগ্যতা এবং অবস্থান নিরূপণ। আণবিক কৃষিতে নিয়োজিত গবেষকদের প্রশিক্ষণ প্রদান। খরা এবং জলাবদ্ধতা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন। এবারে দেখো, বিনা থেকে উদ্ভাবিত কিছু উন্নত জাতের ধান: বিনা শাইল, বিনা ধান 4, বিনা ধান 7, বিনা ধান 9, এভাবে 16 পর্যন্ত। এরপরে বড় 7টি জাত দেখা যাচ্ছে। তৈবীজ এবং তেল ফসলের সরিষা থেকে দেখা যাচ্ছে এখানে সরিষার 8টি জাত, সরিষার 8টি জাত দেখা যাচ্ছে। এভাবে এই বিনা থেকে অনেকগুলো জাতের অনেকগুলো ফসলের উন্নয়ন করা হয়েছে। এছাড়াও আছে চীনাবাদাম। চীনাবাদামেরও 6টা, বিনা চীনাবাদাম 1 থেকে শুরু করে বিনা চীনাবাদাম 6। তিলের 4টি জাত উদ্ভাবন করেছে বিনা। বিনা তিল 1 থেকে বিনা তিল 4 পর্যন্ত। দানা ফসলের মধ্যে বিনা ছোলা 1 থেকে 4 পর্যন্ত। মুগের মধ্যে আছে বিনা মুগ 1 থেকে 8 পর্যন্ত, 8টি জাত। মসুরে আছে বিনা মসুর 1 থেকে 7 পর্যন্ত, 7টি জাত। খেসারি আছে, গম আছে। গমেরও অনেকগুলো উদ্ভাবন করা হয়েছে। এদের জীবনকাল কমিয়ে আনা হয়েছে, যাতে খুব অল্প সময়ের মধ্যে ফলন পাওয়া যায়। আর আছে অলবণাক্ত মাটিতে তাদের ফলন এবং লবণাক্ত মাটিতে ফলন, এগুলো আলাদাভাবে নিরূপণ করা হয়েছে। এরপর হচ্ছে সবজি ফসল। বিনা থেকে টমেটো উদ্ভাবিত হয়েছে 10 জাতের। আঁশ জাতীয় ফসল উদ্ভাবন করা হয়েছে পাটের মধ্যে 3টা, এবং তাদের আরো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যেমন প্রতিকূল পরিবেশ উপযোগী জাত উদ্ভাবন করা, তারপর হচ্ছে শস্য নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা, ফসলের পুষ্টি সমৃদ্ধ জাত উন্নয়ন করা। এগুলো হচ্ছে বিনার ভবিষ্যৎ কিছু পরিকল্পনা। আচ্ছা, এবারে আমরা দেখি বাংলাদেশ আখ গবেষণা কেন্দ্র, আখ গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ সুগারকেন রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট। এদের কিছু উদ্দেশ্য এবং কার্যাবলী আছে। এগুলো হচ্ছে কি, চিনি, গুড় ও সিরাপ উৎপাদন উপযোগী শর্করা সমৃদ্ধ ফসল বা গাছের উৎপাদন কর্মসূচি প্রণয়ন করা। চিনি, গুড় ও সিরাপ উৎপাদনের লক্ষ্যে অন্যান্য সহযোগী প্রযুক্তি কলা কৌশল উদ্ভাবন করা। ইক্ষুভিত্তিক খামার তৈরির উপর গবেষণা করা এবং এর অর্থনৈতিক সুবিধাসমূহ চিহ্নিত করা। চিনি, গুড় এবং সিরাপ উৎপাদন উপযোগী শর্করা সমৃদ্ধ ফসল ব্যবহারে কলা কৌশল সম্পর্কে ব্যবহার করা। বিভিন্ন রকম ইক্ষুর জাত সংগ্রহ করে জার্মপ্লাজম ব্যাংক গড়ে তোলা এবং রক্ষণাবেক্ষণ করা। সরকারের পূর্বানুমোদন ক্রমে বিদেশি এবং আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে ইক্ষু বিষয়ক যৌথ কর্মসূচি গ্রহণ করা।
ইক্ষু চাষীদের শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই উপরোক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করা। এরকম এই আখ গবেষণা ইনস্টিটিউটের কিছু উদ্দেশ্য রয়েছে এবং সেই অনুযায়ী তারা কাজ সম্পন্ন করে থাকে। তো এখানে তোমরা দেখবে এখানে ওরা আখের তারা 40টি জাত উদ্ভাবন করেছে, 34টি ইক্ষু জাত উদ্ভাবন করেছে এবং এই 34টি জাতের ঈশ্বরদী, ঈশ্বরদী 2, ঈশ্বরদী 16, ঈশ্বরদী 19 থেকে শুরু করে এরকম তারা ঈশ্বরদী নাম দিয়ে আখের অনেকগুলো জাত উদ্ভাবন করেছে। এছাড়াও আছে BARI আখ 41, এটার নাম হচ্ছে অমৃত। তো পরিপক্কতার ভিত্তিতে ইক্ষু বিভিন্ন জাত সমূহ আছে, যেমন আবার প্রতিকূল পরিবেশে চাষযোগ্য কিছু জাত আছে তাদের। আবার এর সাথে সাথী ফসল হিসেবে লাগানোর জন্য তারা কিছু জাত উদ্ভাবন করেছে, যেমন আলু, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, সরিষা, মসুর। তো এরা আবার জৈব প্রযুক্তি ভিত্তিক কিছু কাজ করেছে চারা উৎপাদনের ক্ষেত্রে। তারপর হচ্ছে ডিএনএ পৃথকীকরণ এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাহায্যে সহজ উপায়ে আখের কিছু বিশুদ্ধ পৃথকীকরণ করা হয়েছে। এভাবে আখ নিয়ে তারা কাজ করে যাচ্ছে। এরপর হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বা BTRI, এটা শ্রীমঙ্গলে অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে সিমিট আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র, এবং এটা হচ্ছে স্প্যানিশ ভাষায় এর নামটা হচ্ছে সেন্ট্রো ইন্টারন্যাশনাল একটা নাম, যেটা মেইজ এবং ভুট্টা এবং গমের উপর কাজ করে থাকে। এদের কয়েকটা জাত আছে, যেমন BAW 1161, তারপর হচ্ছে ফ্রানকোলিন, বাড়িগম 28, তিস্তা, হাসি। এরা হচ্ছে বাংলাদেশের সাথে এই বাংলাদেশেরই জাত উন্নয়ন করার জন্য সেই মেক্সিকোতে এখানে গবেষণাগুলো করা হয় এবং এর মাধ্যমে 29টি উচ্চ ফলনশীল জাতের গম উদ্ভাবিত হয়েছে। এবং এখানে যে নামগুলো আছে এগুলো তোমাদেরকে কিছু বলেছি, বা বিজয়, প্রদীপ, সুফি, শতাব্দী, সৌরভ, গৌরব, প্রতিভা, সৌগত, অগ্রণী, আকবর, আনন্দ, বরকত, এগুলো সব কিন্তু সিমিটের মাধ্যমে পাওয়া। এরপরে আসো BTRI বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। এদের উদ্দেশ্যগুলো দেখো: উচ্চ ফলনশীল এবং মানসম্পন্ন ক্লোন নির্বাচন করা, দ্বি এবং ক্লোনাল বীজ বা সিড স্টক উৎপাদন করা, চায়ের জিন সম্পদ সংরক্ষণ করা বা জার্মপ্লাজম সংরক্ষণ করা, আধুনিক কৌশল প্রয়োগ করে নার্সারিতে অঙ্গজ কলম তৈরি করা এবং চা এস্টেটগুলোতে উন্নত ক্লোনের মূল সহ বা মূলহীন কলম সরবরাহ করা, মান নিয়ন্ত্রণের জন্য প্রক্রিয়াজাতকৃত বা অপ্রক্রিয়াজাতকৃত চায়ের রাসায়নিক গঠন মূল্যায়ন করা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চায়ের মান নির্ধারণ, চা এবং সহায়ক ফসলগুলোর জন্য সার নীতি প্রণয়ন, মাটি এবং মাটি সারের সম্পর্ক পুনরুদ্ধার করা, চায়ের আবাদী এলাকায় মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক অবস্থা উন্নয়নের জন্য লাক্সই পদ্ধতি অবলম্বন করা, চা আবাদ পদ্ধতি যেমন চা রোপণ, চারাদের মধ্যকার দূরত্ব, ছাঁটাই, কচি পাতা সংগ্রহ, মাটির আচ্ছাদন, ছায়া প্রদানকারী বৃক্ষরোপণ, কলম করা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের আদর্শতা নির্ধারণ, চা এবং সহায়ক ফসলগুলোর রোগ বালাই দমন এবং ব্যবস্থাপনা, বালাই তত্ত্বাবধান এবং সতর্কীকরণ, চা তৈরির সমস্যা খতিয়ে দেখা এবং কারখানায় যন্ত্রপাতির উন্নয়ন সাধন, প্যাক বা মোড়ক করার জন্য স্থানীয়ভাবে প্রস্তুতকৃত বাক্সগুলোর মান নির্ধারণ করা, মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে চায়ের বংশবৃদ্ধির সম্ভাব্যতা যাচাই করা, ফসলের বহুমুখীকরণ কর্মসূচির আওতায় অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন উপযোগী গাছপালার প্রবর্তন। এটা হচ্ছে BTRI বা চা গবেষণা ইনস্টিটিউটের কিছু উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে। অবদান: ইতিমধ্যে ইনস্টিটিউটের চায়ের জাতসমূহ কিছু কিছু উন্নত চা আবাদ কৌশল উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। BT1 থেকে BT10 পর্যন্ত মোট 10টি উচ্চ ফলনশীল এবং উন্নত গুণসম্পন্ন গুণগত মানসম্পন্ন ক্লোন উদ্ভাবন করে দেন এই ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ। এছাড়াও এই ইনস্টিটিউট 2টি দ্বিক্লোনাল এবং একটি বহুক্লোনাল বীজ সৃষ্টি, অধিক ফলনশীলতার জন্য ছাঁটাই চক্র এবং প্রতি একক ক্ষেত্রে উদ্ভিদ সমষ্টির সংখ্যা নির্ধারণ, চা প্রক্রিয়াজাতকরণ কৌশলসমূহ উন্নয়ন, চায়ের মান নিয়ন্ত্রণের জন্য চা পরীক্ষাকরণ পদ্ধতি নির্ধারণ, TSP পরিবর্তে রক ফসফেট ব্যবহার,
সার প্রয়োগ, নীতি প্রয়োগ, রোগ বালাইয়ের হাত থেকে চা গাছ রক্ষার জন্য সমন্বিত বালাই দমন পদ্ধতি প্রবর্তন ইত্যাদি কৌশল উদ্ভাবন করেছেন। তাহলে তোমরা দেখো, এই যে আমরা এতগুলো রিসার্চ ইনস্টিটিউটের কথা আমরা পড়লাম, এই সমস্ত রিসার্চ ইনস্টিটিউট গুলো এরা কিন্তু সব সময় কাজ করে যাচ্ছে উচ্চ ফলনশীল রোগ মুক্ত উদ্ভিদ নতুন জাত উদ্ভাবন করার জন্য। এছাড়াও তারা আবার তার যে সমস্ত বালাই বা রোগ হয়, যে সমস্ত কীটপতঙ্গের আক্রমণ হয়, সেগুলো থেকেও কিভাবে রক্ষা পাওয়া যায়, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই যে ইনস্টিটিউট গুলো আছে, এই ইনস্টিটিউট গুলোতে একদল বিজ্ঞানী সমানে কাজ করে যাচ্ছেন এবং তারা নিত্য নতুন জাত বাংলাদেশের মানুষের জন্য তারা উপহার দিয়ে যাচ্ছেন। তাদের এই কার্যক্রম সমানে চলছে এবং তাদের আরো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিভাবে তারা এই জাতগুলো উন্নয়ন ঘটাতে পারেন, আর এমনকি মানুষের কাছে সহজলভ্য করার জন্য আর কি কি করা যায়, এই সমস্ত নিয়ে এই ইনস্টিটিউট গুলো কাজ করে যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা থেকে তোমাদের প্রশ্ন হয়, যেমন বাংলাদেশের কোন একটি ইনস্টিটিউটের কথা হয়তো বলে দিল যে ধান গবেষণা ইনস্টিটিউট বা পাট গবেষণা ইনস্টিটিউট, এদের অবদান ফসলের উন্নতিকল্পে ধরো ধান গবেষণা ইনস্টিটিউটের অবদান, তো এই ধরনের প্রশ্ন হয়। অথবা উচ্চ ফলনশীল কয়েকটি জাতের নাম লিখো, যেমন বাড়ি কর্তৃক উদ্ভাবিত গমের কয়েকটি উচ্চ ফলনশীল জাতের নাম লিখো। তোমরা এখান থেকে তোমাদের যে বইটা আছে, আমি এখানে দুইটা বই আমি সাহায্য নিয়েছি এই ক্লাসটা রেডি করার জন্য। এটা হচ্ছে উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। আমি মেইনলি এই আব্দুল শহীদ স্যারের বইটা থেকেই তোমাদেরকে ছবিগুলো দেখিয়েছি, যে লিস্টগুলো, এবং আর বাকি অল্প কিছু সাহায্য আমি এই বইটা থেকে পেয়েছি। আর তাছাড়াও এই যে বাড়ি, বিজেআরআই, বিনা, বিএসআরআই এর ওয়েবসাইট থেকে তাদের কিছু ইনফরমেশন আমি নিয়েছি। তো তোমরা এখানে আসলে অনেক বেশি কিছু বোঝানোর কিছু নেই। মেইন যে ব্যাপারটা সেটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশের খাদ্যের চাহিদা, তারপর বস্ত্রের চাহিদা, আখের বিভিন্ন খাদ্য ফসল, ফুলের চাহিদা মেটানোর জন্য আমাদের বিজ্ঞানীরা কিভাবে কাজ করে যাচ্ছে, হ্যাঁ, এবং এই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। আর এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমরা একটু কারেকশন করবা, যে কোন ধরনের প্রশ্নগুলো হয়। তোমাদের উদ্ভিদ প্রজননে আজকে কিন্তু শেষ ক্লাস। আজকের যে অধ্যায়টা, এটা হচ্ছে তোমাদের এই সিলেবাসের একদম শেষ অধ্যায়। তো আশা করি তোমরা আমাদের এই উদ্ভিদ প্রজনন যে বিষয়টা, এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। 1 থেকে 15, মোট 15টি লেকচার এই উদ্ভিদ প্রজননের জন্য আমি দিয়েছি। তো তোমরা খুব ভালোভাবে লেকচারগুলো শুনবে আর বইয়ের সাথে মিলাবে, পড়বে। আশা করি তোমরা বাসায় বসেই ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে, আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে দ্বিধা করবে না, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো বা আমাকে মেইল করতে পারো। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ক্লাসটা মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা রইল।